শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বাড়ছে নির্বাচনের চাপ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও নবগঠিত জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র জনাব গোলাম সরওয়ার মিলন। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আকরামুল হাসান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর আফসারি, নির্বাহী সভাপতি বাংলাদেশ সংস্কার পার্টি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথার না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, বিএনপির তারুণ্য সমাবেশে বললেন তারেক রহমান। ভোটের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান, জনসমুদ্রে পরিণত নয়াপল্টন। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, আবারও বললেন ডক্টর ইউনূস। সংস্কার, গণহত্যা, বিচার ও ভোট আয়োজনের কাজ করছে সরকার। দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জুবায়েদা রহমান। মামলাটি ছিল উদ্দেশ্যমূলক, মন্তব্য আদালতের। 14 বছর পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। শাহবাগের নেতাকর্মীদের সংবর্ধনা, দলের নেতাদের উপর জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগ। এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সুব্রত বাইনের 8 ও মোল্লা মাসুদের 6 দিনের রিমান্ড মঞ্জুর। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে মেজর আফসারি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, নির্বাচনী চাপ বাড়ছে। বিভিন্ন মহল থেকেই আসলে নির্বাচনের বিষয়টি বলা হচ্ছিল, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, কিন্তু এক ধরনের ধোঁয়াশা বলি কিংবা বিভ্রান্ত বলা হয় কারো কারো। সেটি স্পেসিফিক যে ডেট বা রোড ম্যাপ সেটি ঘোষণা না করা পর্যন্ত বড় রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা হতাশা প্রকাশ করেছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে। আজকে তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তাদের সর্বোচ্চ মহল থেকে সেটি বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন তো রাজনৈতিক দলগুলো চাইতেই পারে বা চাইবেই। এবং বিএনপির কথা যদি বলি, গত 17 বছর তারা তো এই ভোটের জন্যই আন্দোলন করেছে বা ভোটাধিকারের জন্যই রাস্তায় ছিল। তাদের আন্দোলনের অন্যতম ইস্যুই ছিল ভোট। সুতরাং তারা নির্বাচন চাওয়াতে কি আপনি দোষের কিছু দেখছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত চৌকস উপস্থাপকে এটিএন বাংলার একটা সুন্দর অনুষ্ঠান, এবং আজকের টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আমার সাথে যে দুইজন সহ আলোচক আছেন এবং যারা দেখছেন, দেশের মালিক জনগণ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম। বাড়ছে নির্বাচনী চাপ। নির্বাচনের চাপ থাকবে কেন? আপনি গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু নির্বাচন মানেই গণতন্ত্র নয়। আর আমরা জানি যে ব্রিটিশের যে সংবিধান, এটা লিখিত নয়। আমরা যে সংসদে অনেক সময় ভোট হয়, হা না ভোট হয়, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমি তো মনে করি, ব্যক্তিগতভাবে আমার দলও মনে করে, যে 73 সাল থেকে শুরু করে 5ই আগস্টের নির্বাচন ছিল সবচেয়ে বেশি নিরঙ্কুশ একজন ব্যক্তিকে সমর্থন দিয়েছে। সেটা যদি লিখিত করা যেত, সেটা যদি অনলাইনে করা যেত ভোট অথবা ভোটের মাধ্যমে, তাহলে উনি সর্বোচ্চ ভোটে এই অবস্থানে যেতে পারতেন। এবং এখনো আমি মনে করি যে ওনার পাশে কাউকে দাঁড় করিয়ে যদি সারা দেশ থেকে ভোট নেওয়া হয় অনলাইনে বা ফিজিক্যালি, উনি পাস করতেন। এই অবস্থায় আমি কিন্তু সরকারের পক্ষের লোক নই, যে সরকারের পক্ষ থেকে আমি কথা বলছি। আমি যেমন বিএনপির পক্ষেরও নই এবং নতুন দল মিলন ভাইয়ের দলেরও নয়, কিন্তু মিলন ভাই বা ওনারা যারা রাজনীতি করেন সবাইকে আমি চিনি। তো এই নির্বাচনী চাপ কেন? আজকে যদি 5 বছর আরো থেকে যেতেন হাসিনা, তাহলে ওনারা যে চাপ তৈরি করেছিলেন, এবং আপনি একটা কথা শব্দ ব্যবহার করেছেন, বড় দল। বাংলাদেশে যত বড় বড় সমস্যা হয়েছে,
সবগুলো বড় বড় দলরা করেছে। ছোট এবং মাঝারি এবং নতুন দল যারা, দেখবেন যে তারা কোনো সমস্যা তৈরি করছে না। তাহলে সমস্যা যেমন বড় দল তৈরি করে, সমাধান করে কিন্তু ছাত্র জনতা এবং সর্বোপরি সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা থাকে সকল ক্রাইসিসে। জাতীয় যে কোনো ক্রাইসিসে আমাদের জন্মলগ্ন থেকে, দেশের জন্মলগ্ন থেকে যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে, তারা এগিয়ে আসে জনগণের পাশে। এবং আমরা মনে করি যে নির্বাচন সংস্কার, বিচার সংস্কার এবং নির্বাচন নিশ্চিত করবে জনগণ। কারণ 5ই আগস্টের যে আন্দোলন বা 18তে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, তারা কিন্তু বলেছে থামুন, রাষ্ট্র মেরামত চলছে। তো উদ্দেশ্য শুধু একটা নির্বাচন ছিল না। এই যে মিলন ভাইরা দীর্ঘদিন রাজনীতি করছেন এবং বিভিন্ন দল সম্পর্কে জানেন, কোন দল কখন কেন কোন কথা বলে সেটা বোঝার ক্ষমতা আমাদের সবার আছে ইনশাল্লাহ। আপনি দেখেন 72 ঘন্টার মধ্যে বিএনপি একটা সমাবেশ করে, রক্ত তখনও শুকায় নাই, বললেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যদিও তারা বর্তমানে সেই 3 মাস থেকে পিছিয়ে আসতে আসতে এই ফাইনালি এই ডিসেম্বরে এসে নির্বাচন ঠেকেছে, যে ডিসেম্বরেই হতে হবে, ডিসেম্বরেই না হলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার এটা সোনার পাথর বাটি। পুরনো সেই সংবিধান, পুরনো সেই রাষ্ট্রপতির কাছে শপথ করে ওনারা যে সরকার গঠন করেছেন, যেটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল, বা জাতীয় সরকার হওয়া উচিত ছিল, বা অভ্যুত্থানের সরকার হওয়া উচিত ছিল, কিন্তু ওনারা একটা সাধারণ তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হতে গিয়েছেন। এই সরকার তো নিরপেক্ষ হতে পারে না, বরং তাদের স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলা উচিত যে আমরা আবু সাইদ মুগ্ধর পক্ষের লোক, আমরা এই আন্দোলনের ফসলের লোক, আমরা এই জুলাই অগস্টের স্পিরিটের সরকার। তাহলে তার সমস্যাটা থাকে না। প্রয়োজনে নির্বাচনের 3 মাস আগে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তাদের কাছে ক্ষমতা দিয়ে ওনারা চলে গেলে বরঞ্চ ওনাদের সম্মান ইজ্জত আরো বেশি রক্ষা পাবে। আমি এই সরকারকে নিরপেক্ষ হতে যাওয়ার যে ভুল মিশন ভিশন, এতেই গোলমালটা লেগেছে। কেন তারা নিরপেক্ষ হতে যাবে? আর নির্বাচনটা কেনই বা ওই 72 ঘন্টার মধ্যে বিএনপি বললেন 3 মাসের মধ্যে দিতে হবে, জয় বলেছিলেন 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে দিতে হবে, সেখান থেকে নির্বাচনী যুদ্ধ শুরু হয়েছে। তো আমরা আমাদের দল থেকে মনে করি ন্যূনতম, আমরা বলি না যে সারা জীবন যে সংস্কার চলবে, কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে, তার মধ্যে তার জন্য কি কিয়ামত পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে? ন, আমরা মনে করি ন্যূনতম একটা সংস্কার যা আমাদেরকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, পেশি শক্তিবিহীন এবং টাকার ছড়াছড়ি ছাড়া নমিনেশন ক্রয় বিক্রয় বা নানা রকম টাকার যে উপঢৌকন চলতে থাকে, এবং নির্বাচনের যে প্রচারণা, নির্বাচনের যে নীতিমালা, নির্বাচনের যে এবং রাজনৈতিক দলের যে নিবন্ধন এবং নির্বাচন কমিশন, এখানে প্রচুর সংস্কারের প্রয়োজন আছে। এবং পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিসি ইউএনওর কাছে নির্বাচনের দায়িত্ব না দিয়ে কিভাবে এটাকে পরিবর্তন আনা যায়, সেই সব জায়গায় যদি বড় বড় দলগুলো সহযোগিতা করতো, আমার তো মনে হয় যে 2024 সালের ইলেকশনের সময় জাতীয় পার্টির যে একটা সুযোগ এসেছিল যে সবকিছু ছেড়ে জনগণের পাশে এসে দাঁড়ালে আজকে তাদের এই অবস্থা হতো না। আর বিএনপির সুযোগ এসেছিল 5ই আগস্টের পরে, যে জনগণ যা চায়, ওনাদের কর্মী আছে, বড় দল, বড় সংগঠন। তো রাজনৈতিক দল তো আর ডাকাত দল নয়। রাজনৈতিক দল, ডাকাত দল আর পুলিশের যে ডাকাতি, এগুলো তো এই যে পুলিশকে যেভাবে হেভি অস্ত্র দিয়ে সাজানো হয়েছিল একটি দলকে, একটি দলের ক্ষমতাকে রক্ষা করার জন্য যেভাবে সাজানো হয়েছিল, সেইগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি কিছুটা সময় দেয়া দরকার। এখন 9 মাস হয়ে গেছে, আর কিছুদিন জুন পর্যন্ত যদি নিরবিচ্ছিন্ন ভাবে এই সরকারকে কাজ করতে দেওয়া হয়, ধরুন আজকে আপনি একটি অনুষ্ঠান করছেন, এখানে যদি বিদ্যুৎ বিভ্রাট হয়, এখানে যদি আমরা অন্য কেউ কথা বলা শুরু করি, এখানে যদি ক্যামেরা অফ হয়ে যায়, এখানে যদি কেউ এসে আপনাকে একটা দাবি জানায় যে এটা আরো আধা ঘন্টা আগে ছেড়ে দেন, এইসব বিষয় হলে কিন্তু আপনি সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপন করতে পারবেন না। আমি মনে করি মুখে অনেকেই বলছে এই সরকারকে সহযোগিতা করছি, সংস্কারের জন্য সংস্কার করছি। আমরা বলি, আমার দলের আরেকটা স্লোগান আছে যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাসন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। সো সংস্কারবিহীন কোন নির্বাচন
এবং বিচারের দৃশ্যমান দেখা না দেখে এই জনগণ ভোট দিবে না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করি বাংলাদেশের সব জনগণ আমাদের, আসলে এটা নয়। আমরা যদি মাঠে যাই, এই যে কিছুদিন আগে একটা কথা উঠেছিল যে ডক্টর ইউনূস চলে যাবেন, তখন রেমিটেন্স যোদ্ধারা কিন্তু চিৎকার করে বলেছে উনি চলে গেলে আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। তার মানে তারা জনগণের অংশ, তারা যে দলই করুক না কেন। বাংলাদেশের মানুষের কাছে যদি এখন একটা রেফারেন্ডাম দেওয়া হয় যে সংস্কারবিহীন নির্বাচন নাকি ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান, তাহলে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো আজকে জেদাজেদির বিষয় না, আজকে দেখেন এই সরকার আসার পরে আজকে এই আবু সাইদ মুখ ধরা আত্মাহুতি দেওয়ার কারণে, যে আপনি যে ভূমিকায় বলেছেন 17 বছর তারা নির্যাতিত হয়েছে, তাদের একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং ওনার স্ত্রী সকলের মামলা, জেল সব কিন্তু মওকুফ হয়ে গেছে। এর চেয়ে বড় পাওয়ার কি? তার বিনিময়ে কি আমরা শহীদদের রক্ত ভুলে যাব? শহীদদের আত্মাহুতি কি ভুলে যাব? একটা তাদের পক্ষ থেকে একটা দল করা হয়েছে নূতন বন্দোবস্তের জন্য, তারাও পুরনো বন্দোবস্তের অনুসারী। তো সুতরাং আমরা মনে করি এখন ছোট যে মাঝারি দল আছে, তা যারা এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা করেনি, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সংস্কার জোট করছি। এটাকে পরে জাতীয় সংস্কার ও নির্বাচনী জোট করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো সেই সব বিষয়ে। লাইনটা শেষ করছি একটা আহ্বান জানিয়ে যে মানুষের মধ্যে কিন্তু সংস্কার হয়েছে। বাংলাদেশের মালি জনগণরা আর স্বৈরাচার চায় না। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে মানুষের মধ্যে? অতএব আগামীতে এই মানুষগুলো, এই ভোটাররা যদি দল না দেখে, মার্কা না দেখে, ব্যক্তিকে দেখে, তার চেহারা দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার ইমেজ দেখে, তার গুণাগুণ দেখে ভোট দেয়, তবেই একটা বড় সংস্কার হবে এবং আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি শুনবো জনাব মোহাম্মদ আকরামুল হাসান, আপনার বক্তব্য শুনবো। যে বিষয়গুলো মেজর আফসারী বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছে, আপনি সেই সব বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচক সহ যারা শুনছেন। মেজর আফসারী, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা বলবো। উনি যে কথাটি বলছেন যে বিএনপি সমাবেশ করে শহীদদের রক্তের দাঁত শুকানোর আগেই নির্বাচনের কথা বলেছে 3 মাসের মধ্যে। আমার স্মৃতিশক্তি যদি আমাকে বিভ্রান্ত না করে, বিএনপি সেই সমাবেশে কোনো নির্বাচনের দিন তারিখ বা কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এটা উনি এই কথাটি বলে এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে একটি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইভাবে কথা বলা ঠিক না। বিএনপি প্রথম পর্যায় থেকে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছিল, যে এই সরকারের যে কর্মপরিকল্পনা সেটা চাচ্ছিল, এবং আলটিমেট নির্বাচন কখন হবে, কিভাবে হবে, সংস্কার প্রক্রিয়াগুলি, যেই আমাদের প্রাথমিক এবং অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সংস্কারগুলি আমরা কতদিনে করতে পারবো, এরকম একটি রোডম্যাপ বিএনপির প্রত্যাশা ছিল। এবং যে কথাটি বলা হচ্ছে যে জুন পর্যন্ত নির্বাচনের কথা, বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই, উনি যে কথাটি বলছেন যে অবাধ, গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই প্রয়োজনীয় সংস্কারগুলি দরকার, সেই সংস্কারগুলি বিএনপি দাবি করেছে যে ডিসেম্বরের মধ্যেই সেগুলো করে সম্ভব, এবং বিএনপি সেই ফর্মুলা বা সেই নীতিও সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করেছে। এই জন্য আমরা একবারও কিন্তু বলি নাই যে সংস্কার দরকার নেই। আপনি লক্ষ্য করে থাকবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি যদি একটু পিছনে যাই, বিএনপি 2017 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, এবং সেটা ছিল রাষ্ট্রের ভেঙে পড়া যেই প্রতিষ্ঠানগুলিকে পুনর্নির্মাণের জন্য এবং জনগণের কল্যাণের জন্য এই ভিশন 2030 ঘোষণা করেছিলেন। এবং সেই নির্বাচনে আপনারা দেখেছেন কি হয়েছে 2018 নির্বাচনে। পরবর্তী সময়ের পরিবর্তনের সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে এই ফেসিবাদী হাসিনার রোষানলের শিকার হয়ে, প্রতিহিংসার শিকার হয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ওনাকে যখন কারাগারে প্রেরণ করা হলো, তখন দায়িত্ব পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা সংস্কার প্রস্তাবের ঘোষণা করেছেন। ঠিক কোন সময়টায় উনি রাষ্ট্রের প্রতি ভেঙে পড়া প্রতিষ্ঠান মেরামতের কথা চিন্তা করেছেন? যখন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমরা দলের নেতাকর্মীরা, উনি নিজের নির্বাসনে দলের নেতাকর্মীরা অনেকে মামলায় কারাগারে, অনেকে নিজের বাড়িতে থাকতে পারছেন, অনেকে খুন হয়ে গেছেন ক্রসফায়ারে, অনেকে গুম হয়ে গেছেন। এরকম পরিস্থিতিতে উনি জনগণের কল্যাণের জন্য 27 দফার ঘোষণা করেছেন। এবং পরবর্তী সময়ে বিএনপির যে সমমনা রাজনৈতিক দলগুলি যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির সাথে শরিক ছিল,
তাদের মতামতকে গ্রহণ করে নিয়ে সে 27 দফা 31 দফায় রূপান্তরিত করেছেন। এবং সেটাও কিন্তু এই 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে 2023 সালের 13ই জুলাই উনি সেই ঘোষণা করেছেন। তো উনি সেই ঘোষণায় যে জিনিসগুলি সামনে নিয়ে এসেছেন, যে কিভাবে একটি রাষ্ট্রের, যে হাসিনা যে ভোট, আমাদের তরুণ প্রজন্ম আজকে ভোট দিতে পারে নাই, তারা আজকে যারা জন্মের পর থেকে তারা যারা এখন ভোটার হয়েছে বা ভোটার হয়ে যারা 35 বছর পার করে ফেলেছে, তারা এখনো ভোট দিতে পারে নাই, তাদের সেই ভোট দেওয়ার জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা সেই সংস্কার প্রস্তাবে আছে, যাতে অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়। পাশাপাশি যাতে যে প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হয়েছে প্রত্যেকটি ব্যাপারে আলাদা আলাদা করে সেই 31 দফায় উল্লেখ করা আছে। এবং আগামী দিনে আমাদের যে কথা উনি বলছিলেন, যে জনগণ যাতে একটি ব্যক্তির ইমেজ, ব্যক্তির গ্রহণযোগ্যতা, ব্যক্তির যোগ্যতা দেখে ভোট দিতে পারে, সেটা করার জন্য কিন্তু মানুষকে আত্মনির্ভরশীল হতে হবে। আমাদের জনগণ কিন্তু দারিদ্র্য সীমার নিচে, আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তারা দেখা গেছে আমাদের লুটেরা শ্রেণীর, ব্যবসায়িক শ্রেণীর, সাবেক আমলাদের একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের কাছে টাকা বিলি করে, তাদের ভোট ক্রয় করে তারা কিন্তু নির্বাচনে জিতে আসে। তো বিএনপি সেই জনগণকে আত্মনির্ভরশীল করার জন্য আজকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারুণ্যের সমাবেশে ঘোষণা করেছেন কিভাবে, এবং সেই কর্মপরিকল্পনা উনি সবিস্তারে ওনার বক্তব্যে উল্লেখ করেছেন কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবেন, কিভাবে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যাতে বিদেশে গিয়ে আমাদের দেশের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আরও বেশি পরিমাণে রেমিটেন্স আদায় করতে পারে, তাদেরকে তৃতীয় একটি ভাষা শিক্ষার, তাদের প্রয়োজনীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করবেন, তাদেরকে যেই কর্মে যাবে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় ট্রেনিং করার মাধ্যমে তারা যাতে অধিক পরিমাণে রেমিটেন্স আয় করতে পারে সেই ব্যবস্থার কথা বলেছেন। আমাদের তরুণ সমাজ আজকে মাদকের বিষয়গুলো ঠিক আছে, হয়ে যাচ্ছে। আমরা নির্বাচন প্রসঙ্গে থাকি। হ্যাঁ, যে বিষয়টি বলা হচ্ছে যে নির্বাচন, গভর্নমেন্ট তো একরকম বলেই দিয়েছে যে জুনের মধ্যে নির্বাচন, জুনের পরে একদিনও তারা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে কি মনে হয়, প্রথম থেকেই যেহেতু একটি অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের সামনে নানাবিধ চ্যালেঞ্জ, এবং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরপর নানা গোষ্ঠী, নানা সংগঠন তাদের নানা দাবি দেওয়া নিয়ে এসেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এই সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হয় কিনা রাজনৈতিক দল হিসেবে একটু সময় দেয়া কিংবা তাদের যথাযথ সহযোগিতা করা, সেই জায়গায় কি কোনো ঘাটতি ছিল? আচ্ছা, আপনাকে আবারও আমি পিছনের দিকে যাব। 90 স্বৈরাচার এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল 90-এর 6 ডিসেম্বর, সেই সরকার কিন্তু 91-এর 27 ফেব্রুয়ারি 3 মাস সময় লাগেনি একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য। সেই 91 নির্বাচন আজকে পর্যন্ত কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়নি। তারা কিন্তু সেই 3 মাসেই পেরেছে। এরশাদের সময়ও কিন্তু প্রশাসন এরশাদের আজ্ঞাবহ ছিল, যেহেতু সেও একজন স্বীকৃত স্বৈরাচার ছিল। তো এরকম পরিস্থিতিতে আজকে 9 মাস পেরিয়ে 10 মাস পেরিয়ে যাচ্ছে, এখনো ওনারা এই নিয়ন্ত্রণ বা একটি পরিবেশ তৈরি করতে পারছে না। এটা কি আমি বলবো সে তাদের কি সেই পরিমাণ দক্ষতার অভাব, না তাদের সদিচ্ছার অভাব? ধন্যবাদ আকরামুল হাসান, জনগণই বিচার করবেন। আমি মনে করছি আমি আবার আসবো, কিন্তু আপনি যে 90 প্রসঙ্গে তুলেছেন, 90-এর বিষয়ে অন্তত এরশাদ সাহেবের স্বৈরাচারের বিষয়ে হয়তো এই যে বক্তব্য আপনি দিচ্ছেন সেটি হয়তো সত্য, কিন্তু আমি যেটি বলছি যে সেই এরশাদ সরকারের সাথে কি বিগত আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায় কিনা, যেখানে আমরা খুন, গুম, আয়নাঘর কিংবা জুডিশিয়াল কিলিং আজকে বলা হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, এই যে নানাবিধ বিষয় কিংবা বিরোধী দলকে দমন নিপীড়ন, বিশেষ করে পলিটিসাইজড করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই জায়গাগুলোকে এত সহজ বা এত দ্রুত যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা বলছি যাদের দিয়ে করা সম্ভব, তারা কি প্রশাসনের বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো আসছে, আপনি সেগুলোর উত্তর দিবেন। আমি একটু শুনে আসি। জনাব গোলাম সরোয়ার মিলন, শুনছিলেন আপনি দুজনের বক্তব্য, যেটি আমরা বলছি যে নির্বাচনী চাপ, আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন তো আসলে প্রয়োজন, যেটি জনাব আফসারিও বলছিলেন যে, কিন্তু যেই প্রয়োজনীয় সংস্কার দরকার সেটির জন্য কি সময়ে সঠিক রয়েছে বা যথাযথ রয়েছে, নাকি যেই সময় পাওয়া গেল তাতে করে কতটা সুচারুরূপে সরকারি বা কাজ করতে পারলো, দৃশ্যমান কি হয়েছে আপনার কাছে? ধন্যবাদ আমার প্রিয় সঞ্চালক আমিরুল মজলিস ভাই, এবং আমার প্রিয় সহ আলোচক এবং দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই যে, আমার পূর্বে মেজর আফসারি এবং আমার অনুজ ছাত্রদলের সাবেক সভাপতি খুব সুন্দরভাবে বলেছেন, এটাই বিউটি গণতন্ত্রের, যে
উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। এখানে গণতন্ত্রে তো সবই যদি একই চিন্তা চেতনা থাকে তাহলে তো মানে এটা বাকশাল হয়ে গেল। সুতরাং এখানে আমরা মত ভিন্নতা থাকবে, তারপর আমরা একটা জায়গায় পৌঁছবো। দেখেন, আমরা জনতা পার্টি বাংলাদেশ আমরা স্লোগান দিয়েছি যে গর্ব মোরা ইনসাফের দেশ। ইনসাফটা কি? ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের যে বাংলাদেশ, সেখানে আমরা যে আকাঙ্ক্ষা ছিল ৭১-এর কী ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ৫৪ বছরে সেটা আমি জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম, বিএনপি ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল। বিশেষ করে ১৫ বছরে আওয়ামী লীগ তো এটাকে কোনোই করে নাই, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে, তারা কিন্তু এটাকে বাস্তবায়ন করতে পারে নাই। সুতরাং ২৪-এর যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে একটা ইনসাফ, সেটা প্রতিটা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং আপনি নির্বাচনের প্রসঙ্গে এনেছেন, আমরা নির্বাচনটাকে অর্থবহ করতে চাই, গ্রহণযোগ্য করতে চাই, সকলের অংশগ্রহণে করতে চাই, এবং একটা রাজনৈতিক সংস্কৃতিতে ন্যূনতম একটা গুণগত পরিবর্তন যাতে আসে, সেজন্য আপনি যেটা বলেছেন যে বর্তমান সরকার, এটা একটা ইউনুসের নেতৃত্বে একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমরা সবাই, বিএনপি সহ বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আজকে বিএনপি সহ প্রতিটা দল তাকে সমর্থন দিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, কিন্তু ৯টা মাস পার হয়ে গেছে, দৃশ্যমান কিন্তু অগ্রগতি, বিশেষ করে আমরা সংস্কারের দৃশ্যমান বৈঠক হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো আমরা দেখি নাই। আইন শৃঙ্খলার মানে স্থিতিশীলতা সেইভাবে আসে নাই, মব জাস্টিসের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, এবং অর্থনীতি এখনও অস্থিতিশীল ইত্যাদি আমরা দেখছি। কথাটা কী কারণে আসছে? ৯ মাসে জনগণ চেয়েছিল একটা দৃশ্যমান জিনিস, অগ্রগতি, কিন্তু ডক্টর ইউনূস একটা বিশ্ববরণ্য নেতা, এটা সত্যি কথা। আমি নির্দ্বিধায় বলবো, আমাদের মানে আমি আমার অবস্থান থেকে বলতে চাই যে ডক্টর ইউনূস যদি সেদিন এই না থাকতো, তাহলে ভারতের যে ষড়যন্ত্র, আমার মনে হয় সেই ষড়যন্ত্র আরও অনেক বেশি হতো। এখন উনি আভ্যন্তরীণভাবে সব দলের সাথে মিটিং করছেন, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণের জন্য উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আপনার এইখানে আমি বলে গিয়েছি যে একটা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ থাকা দরকার। সেই রোডম্যাপটা যদি উনি ধরেন, বিএনপি বড় স্টেক হোল্ডার হিসাবে তারা ডিসেম্বর দাবি করতেই পারে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারা ডেট বলে নেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সেখানে যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই জুনের আগে, ফেব্রুয়ারি হোক আর এপ্রিল হোক, আমরা এর ভিতর নির্বাচন করবো, এর আগে আমরা এই কাজগুলি করব, ব্রেকডাউন দিয়ে যে সংস্কারের এইগুলি, তাহলে আমার মনে হয় এটা নিয়ে তেমন কোনো কথা থাকবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের এখন জাতীয় ঐক্য দরকার। কী কারণে জাতীয় ঐক্য দরকার? আমাদের দেখেন, ভারতের পুশিন হচ্ছে, আমরা করিডোর নিয়ে কথা বলছি, হ্যাঁ, যে করিডোর হইতে দিব না, হ্যাঁ করিডোর অবশ্যই, চিটাগাং বন্দর অবশ্যই সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করা উচিত, কিন্তু পুশিনের ব্যাপারে বিএনপি সহ সকল দলের প্রতি আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, তারা কেন কথা বলছে না? আজকে পুশিন হচ্ছে ভারতের পক্ষ থেকে, কারণ এটা মনে করে রাখতে হবে, ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতার যে আমরা স্বাদ পেয়েছি, আমরা এই বাংলাদেশ কিন্তু ভারতের করদরাজ্য নয়, এবং ভারতের যে ডিপ্লোম্যাটিক পুশিন হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ভারতের মাটি আজকে বাংলাদেশের যে করিডোর হিসাবে ব্যবহৃত হবে, এটা আমরা সেটা করতে দেব না। এবং নতুন মুক্তিযুদ্ধ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এই কথাটা পাবলিকলি জান, সবাই কিন্তু অ্যান্টি ভারত একটা সেন্টিমেন্ট আছে। তার মানে আমরা পিন্ডির পক্ষে যাব, তারা কিন্তু আমি বলছি না। আবারও ভারতের জনগণ, আমি এখানে একটা কথা বলতে চাই, ভারতের জনগণ আমাদের বন্ধু, কিন্তু ভারতের যে আগ্রাসী রাষ্ট্রনীতি, এটার বিরুদ্ধে আমরা, যারা ভারতের দালালি করে, তারা জনগণের বিশ্বাসঘাতক হিসাবে থাকবে। এই কথাটা বললাম এই কারণে, আমরা আজকে বিগত 15 বছরে আওয়ামী লীগকে দেখেছি যে তারা ভারতকে, তারা ওপেন পতিত প্রধানমন্ত্রী বলেছেনই যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এত নতজানু অবস্থায় যেখানে গিয়েছিল, সেখান থেকে আজকে আমরা এই যে নতুন নির্বাচনের প্রসঙ্গে আনলেন, আমি ওইখানেই চলে আসি। আমার কথা হলো কি, এইগুলি ঠিকঠাক করে নির্বাচনটা যাওয়া উচিত, এবং এটার জন্য জাতীয় ঐক্য দরকার, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, অর্থবহ নির্বাচনের প্রশ্নে, সকলের অংশগ্রহণের নির্বাচনের প্রশ্নে। আজকে এই যে ছাত্ররা যা করলো 24-এ অভ্যুত্থানে,
এইটা যে যাই বলুক, তাদের হয়তো অনেক কর্মকাণ্ড আমরা হয়তো সমর্থন অনেকের কাছে গ্রহণযোগ্য না, অনেকে তাদেরকে বলে যে তারা এই করেছে, কিন্তু এই কথা স্বীকার করতে হবে গোলটা কিন্তু তারা করেছে, তারা কিন্তু অভ্যুত্থানটা করেছে, যে গোল করে তারই নাম হয়। সুতরাং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল কিন্তু 15 বছর 17 বছর তারা নির্যাতিত হয়েছে, কিন্তু ছাত্ররা কিন্তু এটা এনেছে। এই শিকারটা, এই ইতিহাসের এই শিকারটা আমাদের স্বীকার করতে হবে। আমি শেষে এই কথাটা, যেই ছাত্রের কথা আমরা বলছি সেই ছাত্র কি শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, আমি বলি ছাত্র দলেও ছিল, সেই ছাত্র শিবিরেও ছিল, ছাত্র দল ছিল, সবাই ছিল। এবং সেখানে শুধু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা কিন্তু এটা নেতৃত্ব দেয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারাও নেতৃত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা সেইভাবে মূল্যায়নের কথা আনি না। যাই হোক, আমি সেই বিতর্কে নাই গেলাম। আজকে আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে আমরা এই ছাত্রদেরকে আকাঙ্ক্ষা যেটা, যে জুলাই সনদ একটা ঘোষণা জুলাই মাসে হবে, আমি এটা বিশ্বাস করতে চাই, আমার দল সেটা বিশ্বাস করে, নাম্বার 1। নাম্বার 2, একটা ন্যূনতম সংস্কার যাতে নির্বাচন করে সেটা হইতে হবে। সেখানে বহুত্ববাদের একটা প্রস্তাব এসেছে, এটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা করি, কারণ আমাদের দল মনে করে আমরা আল্লাহ একত্ববাদে বিশ্বাস করি এবং আমরা স্বাধীন রাজনৈতিক দল হিসাবে তৈরি হতে চাই। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা সকল দলের সাথে সম্পর্ক রেখে সকল দল মত এবং সকল ধর্মের এবং সকল সংস্কৃতির সহাবস্থানকে নিশ্চিত করার আমরা করি। এগুলি নিশ্চিত না করা পর্যন্ত আপনি শুধু একদিনের জন্য নির্বাচন দিবেন, একদিনের গণতন্ত্র দিলে সেই নির্বাচন কিন্তু অর্থবহ হবে না। ধন্যবাদ। কিন্তু একটি বিষয় আপনি স্পষ্ট করবেন কিনা, যেই অর্থবহ নির্বাচনের কথা, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বলছি, সরকারের কাছে আমরা রোড ম্যাপ চাইছি, সেই জায়গায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আমি বলছিলাম প্রথম থেকে বিভিন্ন সংগঠনের যেমন দাবি দেওয়া ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন ছিল না, সেই সব বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন কাজ করতে হয়েছে, পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেখা গেছে রাজনৈতিক দলগুলো তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নামছে। যেই সরকারকে আমরা বলছি এই রাজনৈতিক দলগুলোরই একটি প্রত্যাশার প্রতিফলন, তাদের সহায়তা দরকার, সহযোগিতা দরকার। সেখানে যখন রাজনৈতিক দলগুলো, সেটি এনসিপি নেমেছে, বিএনপি নেমেছে, এমনকি হেফাজতে ইসলাম ও নারী কমিশনের বিষয় নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে, তাদের শোডাউন করেছে। জনসমাগম বা জনগণকে একত্রিত করার একটা অধিকার সবারই থাকে, কিন্তু সরকারের কাছে কি মেসেজ যায় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আমি এক কথা বলবো, এটা দিয়ে বেশি সময় বলবো। কথা হলো কি, যে বিভিন্ন দলের দৃষ্টিভঙ্গি ভিন্নতা থাকবেই, কিন্তু আমাদের সহনশীলতা থাকতে হবে। যদি এই 24-এর একটা অভ্যুত্থানের পর আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি, আমাদের মধ্যে যে সহনশীলতা না থাকে, কিংবা আমরা শোডাউন কিংবা রাজনৈতিক অধিকারের নামে যদি আমরা মব জাস্টিস তৈরি করে প্রেশার করি, তাহলে এটা জনগণ নিবে না। কারণ জনগণ কিন্তু আজকে তারা চাচ্ছে নির্বাচন, তারা চায়, কিন্তু পাশাপাশি এটা চায় যে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হোক এবং ন্যূনতম একটা সংস্কার হোক। এবং এই সরকারের দুর্বলতার দিকটা যেটা বলবো, যদি সোয়াট অ্যানালাইসিস করেন, এরা 9 মাসে, যেটা বলে গিয়েছি, 9 মাসে দৃশ্যমান কিছু দেখাতে পারতো। এবং এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে আমি করতে চাই না, তার সাথে যে উপদেষ্টা পরিষদ, আমার মনে হয় তাদেরকে পুরো টিমটাকে দায় নিতে হবে। এখানে ম্যারাডোনা যতই থাকেন গোল করতে পারবে না যদি টিমটা যদি সেইভাবে সংঘবদ্ধ না, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদ সেইভাবে যদি কাজ করবে, এটা আমি বিশ্বাস করতে চাই। আপনি যেটা বললেন রাজনৈতিক দলগুলোর সহায়তা রাখবে, এই কারণ আজকে আমরা দেখছি যে দেখেন বিএনপি যেটা চাচ্ছে, এটা বড় দল হিসেবে আমি বিএনপি করলে আমাদের ভাষাটা তাই হইতো, স্বাভাবিক, তারা নির্বাচন। কিন্তু এটাও ঠিক, তারা যদি একটা ডেট ডিক্লেয়ার করে দেয় এই সরকার, ধরেন ফেব্রুয়ারি মাস, একটা কথার কথা কি এপ্রিল মাস, বলে দেখ যে আমার এই টাইমটা লাগবে, আমি এই করব, আমার মনে হয় না যে বিএনপি সেখানে কোনো রকম বাধা তৈরি করবে। এই কারণ তারাও তো চায়, কারণ তাদের সমর্থনিতে সরকার এসেছে। এবং এই কদিন আগে যে বিতর্ক হয়েছিল, তারা কিন্তু ডক্টর ইউনূসকে বলেছে যে আপনার পদত্যাগ আমরা চাই না, কিন্তু আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই। সুতরাং আসবো আবার আপনার কাছে, শুনে আসি। আমাদের মেজর আফসারি রয়েছেন। মেজর আফসারি, বলছিলাম যে কথা, যে সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহায়তা, দায়বদ্ধতা যেটি বলি, সেটিকে কিভাবে দেখছেন? এক, দ্বিতীয়ত, যেই সময়টি অতিক্রান্ত হলো সেটি কি যথেষ্ট সময় নয় একটা দৃশ্যমান সংস্কার যেটি আমরা বলছি, সেই জায়গায় আইন বিচার প্রক্রিয়ার কথা আপনি বলছেন, সেই বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে তো বিএনপি বাধা দেয়নি। বিএনপির কাছে কোনো জুডিশিয়ারি ক্ষমতাও নাই, বিএনপির কাছে কোনো ফৌজদারি ক্ষমতা নেই, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বিষয় নেই। সেই সব জায়গাগুলোতে সরকার পদক্ষেপ নিতে সমস্যাটা কোথায়, কিভাবে দেখছেন? জি, আমার কথার মধ্যে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। আর আপনি বিএনপির কথা উল্লেখ করে বলেছেন, আমি বলি বিএনপির অনেক সুযোগ ছিল
আরো জনসমর্থন নিয়ে এগিয়ে যাওয়া, যেটা তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, কিন্তু অনেকেই সেটা শুনছেন না। তো আমার সাথে যে আলোচক আছেন বিএনপির নেতা, উনি বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন ওনারা চাননি। এটা জনগণ বা যারা শুনছে তারা বিচার করবে, যে আমি ভুল বলছি না উনি বলছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই। তো এটা জনগণের উপরেই ছেড়ে দিলাম। উনি তরুণদের মাদকাসক্তের কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ওনার বলা উচিত চাঁদাবাজি সম্পর্কে। আজকে এই 5ই আগস্টের পরে চাঁদা বন্ধ হলো না কেন? চাঁদা গ্রহণ করার মতো বড় দল কয়টা বাংলাদেশে আছে? খুব সাদামাটা কথা বলা উচিত। বাংলাদেশের শত্রু এখন 2টি, একটি হলো চাঁদাবাজ যারা দেশের ভিতরে ক্ষতি করছে, আরেকটা হলো দালাল। বাংলাদেশের সবচেয়ে সস্তায় এবং কম পয়সায় বা বিনা পয়সায় দালাল পাওয়া যায় বিদেশের প্রশংসা করার জন্য। আশেপাশে অন্য কোনো কান্ট্রিতে, উন্নত কোনো দেশে সেটা পাবেন না। রুমিন ফারহান কিছুদিন, এই যে গতকালকেই বোধ হয়, যে ভারতের টিভিতে যেভাবে এই দেশের বদনাম করেছে, যে রেখে রেখে বলেন নাই, সো এইগুলো ঠিক না। এবং ওনাদের নেতারা যে কারো কথা বলি, সেই ব্যক্তি দলীয় নেতা, তো দলীয় নেতা সেই ব্যক্তিটি যেহেতু এখানে উপস্থিত নেই, আমি আপনার কথা একেবারে স্পষ্ট, কিন্তু যে ব্যক্তিটি যেখানে উপস্থিত নেই তার তো ডিফেন্ড করার সুযোগ নেই। ঠিক আছে, ওকে, মেনে নিলাম, ডিফেন্ড করার সুযোগ নেই। ইনসাফের দেশ করতে হলে মিলন ভাইরা যে ইনসাফের দেশ করবে, অবশ্যই সংস্কার দরকার। এই দেশে ইনসাফ ছিল না, তাহলে গুম খুন এত, এই যে একজন সংস্কারের পক্ষে বলেছি, সংস্কার লাগবে, কিছু সংস্কার প্রয়োজন, উনি নিজেও বলেছেন। তবে রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি বলেছেন, সংস্কারের সুযোগ না হলে এটা হবে না। রাজনৈতিক পরিবর্তনটা হতে গেলেও কিছু সংস্কার দরকার। আপনি বলেছেন যে 9 মাসের মধ্যে সংস্কার দৃশ্যমান হয়নি। 9 মাসের মধ্যে 300টি আন্দোলন হয়েছে, সেক্রেটারিয়েট থেকে আনসার থেকে পল্লী বিদ্যুৎ সেক্রেটারিয়েট, এখানে কোথাও এই বড় দলটি কিন্তু সরকারের পক্ষে দাঁড়ায়নি। আপনি দেখেন রাষ্ট্রপতির ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, যে সংবিধান বাঙালি জাতীয়তাবাদের সংবিধান, আর ওনারা কিন্তু জাতীয়তাবাদ দল, ওনারা ওটা কাজ করতে দেয়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্রে ওনাদের দৃশ্যত কোনো এই সমাবেশে ওনাদের অংশগ্রহণ ছিল না। ভারতের নগ্ন হস্তক্ষেপ অতীতের 3টা নির্বাচনে হয়েছে। তারা এখন দ্রুত একটি নির্বাচন দিয়ে, ভারতও আশা করছে একটা নির্বাচন হয়ে যাবে, তাদের আজ্ঞাবহ একটা সরকার তারা প্রতিষ্ঠিত হবে এবং তাদেরকে আবার এই সিকিম বানানোর জন্য সুযোগ দেওয়া হবে। সো জনগণ সচেতন আছে, জনগণ বিজেপির পাশে কাঁচি নিয়ে দাঁড়িয়ে যায় বর্ডার রক্ষা করার জন্য। সুতরাং আমাদের যতদিন আবু সাইদরা থাকবে, যতদিন মুগ্ধরা থাকবে, ততদিন আমাদের আর ভয় নাই। এবং বাংলাদেশের মানুষ জেনে গেছে, ওয়াসিম মনে হয় ছাত্র দলের ছেলে, এই জন্য একবারও এই জায়গায় তো আপনাদের মানে পার্সিয়ালিটি। ওয়াসিম এই আন্দোলনের দ্বিতীয় শহীদ, কিন্তু সেখান থেকে ছাত্র দলের একজন কর্মী, এই জন্য তার কথা আপনারা বলেন না। এই যে আপনি কন্টিনিউ মুগ্ধ আর আবু সাইদের মধ্যে আপনি সহ্য করেন, পরে বলেন। শোনেন, এই আন্দোলনে সবাই ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে ওই পিঠা ভাগের মতো কে কতটুকু কৃতিত্ব নিল সেটা ভাগাভাগি করতে গিয়া, এই যেটা মিলন ভাই বললো জাতীয় ঐক্য দরকার, অবশ্যই ঐক্য 2বার হয়েছে, একবার 71, একবার 24-এ, কিন্তু আমরা ওই ঐক্যটা ধরে রাখতে পারিনি। ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, আমরা বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, আসলে তা আমরা দেখতে পাচ্ছি না। এবং দলকে নিয়ন্ত্রণ করতে হবে, যত বড় দলই হোক না কেন, দলকে নিয়ন্ত্রণ না করলে, জনগণকে যদি আস্থায় না আনা যায়, আর তাতে যদি স্বপ্ন দেখা যায় যে আমরা ক্ষমতায় চলে গেছি, 2001-এও যারা স্বপ্ন দেখেছিল তারা যেতে পারেনি। তো সুতরাং আমি মনে করি যে আমরা আজকে যেসব নিয়ে কথা বলছি, ডক্টর ইউনূসের যে একটা উপদেষ্টা পরিষদ আছে, সেখানে সবাই যোগ্য লোক আমি মনে করি না, কিন্তু ওই একেবারে কিছু কাজ হয়নি, তাও আমি এই অকৃতজ্ঞ হতে চাই না। আজকে ওনার জায়গায় অন্য কাউকে দিলে কি এর চেয়ে বেশি কাজ করতে পারতো? এই যে এই দুর্নীতি করলেই সাময়িকভাবে বরখাস্ত, এইটা মানছে না সেক্রেটারিয়েটের কর্মচারীরা। তারা এখন সবাই বলছে, লিখছে যে তার মানে দুর্নীতির পক্ষে সমর্থন দিচ্ছেন। তো সুতরাং সংস্কার করাটা কি খুব সহজ কাজ? এর আগেও তো আমরা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিল এই দেশ, তখন সংস্কার পন্থী বলে গালাগালি করা হতো। 2টি দল থেকে সংস্কার পন্থীদেরকে কর্নার করা হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে। সংস্কার কিন্তু রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক দলগুলো যারা অপর রাজনীতিতে ব্যস্ত, তারা পছন্দ করে না। সংস্কার পছন্দ করে জনগণ, সংস্কার পছন্দ করে সংগঠনগুলো, সংস্কার পছন্দ করে যারা ঘুষ খায় না, ঘুষ খাওয়ার সুযোগ নাই, যারা চুরি করবে না, তারা সংস্কার চাচ্ছে। আর যারা যে জায়গায় যে লাভ আছে, এই গুড়ের লাভ, ওইটা নিতে চায়, তারা সংস্কারের বিরুদ্ধে। আমরা নির্বাচনের বিরুদ্ধে নই,
অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন আমরা অনেকদিন যাবত দেখছি না। তো সেই নির্বাচনের উপযোগী পরিবেশ করার না হলে, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিই, আমি যতটুকু বুঝি, ওই যে ওনারা বলে ক্ষমতায় যাব, ক্ষমতায় যারা যাবে তাদেরকে ভোট দিতে আমরা নিষেধ করি, যারা দায়িত্বে যায় তাদেরকে ভোট দেন। আজকে ডক্টর ইউনূসকে বলা হয় যে উনি ক্ষমতার লোভে এটা ধরে রাখছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার লোভ লালসা নাই, এটা জুনের মধ্যে প্রমাণ হয়ে যাবে। এবং ক্ষমতা ধরে রাখার জন্য উনি তো বলেছেন যে আমি নির্বাচন দিয়ে আমি চলে যাব, আমি এই কাজে যাবো না, শাহাবুদ্দিনের মতো ব্যাক করবেন। তো সুতরাং এইটুকুই ধৈর্য ধরা যায় না? আমরা তো 29 সালে নির্বাচন পাওয়ার কথা ছিল। এইটুক ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করলে দেশের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কি শুধুমাত্র সরকারের দায় দায়িত্ব? এই যে মিলন ভাইরা আমরা সবাই যদি রাস্তায় নেমে আন্দোলন করতে থাকি, তাহলে ওনারা কি ঘুমাতে পারবে না, কাজ করতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে? আজকে অন্য কাউকে দায়িত্ব দিলে এইটা হয়তো বোঝা যেত। তো ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে, আমি তারেক জিয়ার কথা এর আগে উদ্ধৃত করেছি, এখনো বলছি, তারেক জিয়া নিজে বলেছেন এত সহজ হবে না দেশ পরিচালনা করা ভবিষ্যতে। সুতরাং জনগণের কাছে যান, জনগণের মতামতটা বোঝার চেষ্টা করেন। দলীয় কর্মীরাই জনগণ নয়, এটা বুঝতে হবে। বাংলাদেশে 18 কোটি জনগণ তার একটা বা দুইটা দলের নয়, কর্মী নয়। সুতরাং কর্মীদের সমাবেশ, কর্মীদের আয়োজন করা কিভাবে করা হয় অতীতের মতো বিনা খরচে, খুব কম লোক আসে কিছুতে গেলেও, কিন্তু ম্যাক্সিমামই অনেক টাকা খরচ করি। ইভেন আমরা এনসিপি কেও দেখেছি এই ধরনের বড় বড় আয়োজন করতে, যেটা বাংলাদেশের মানুষ চায় না। তো সুতরাং মানুষ যা চায় তাই হবে। মানুষ চেয়েছে স্বৈরাচার থাকবে না, হয়নি। মানুষ যদি চায় কিছুটা সংস্কার হয়ে নির্বাচন হবে, তাহলে হবে। আর রাজনৈতিক দলগুলো যতই চাক না কেন, মানুষের মতামত প্রকাশ করার সুযোগ থাকতে হবে। প্রবাসীদের একটা বিরাট ভূমিকা আছে বাংলাদেশে। প্রবাসীরা আমাদের দেশের জন্য তাদের মনটা দেশে পড়ে থাকে, এবং সর্বক্ষণ, আজকেও আমার একজনের সাথে কথা হয়েছে, বলে যে ভাই সর্বক্ষণ যতক্ষণ কাজ করার পর অবসর পাই, দেশে কি হচ্ছে দেশের খবর নেই। তো তাদের মতামতকেও ভোটের মাধ্যমে আয়ত্তে আনতে হবে এবং নিয়ন্ত্রণে থাকতে হবে, যে সবার যে স্টেক হোল্ডার, এর মধ্যে জনগণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে নির্বাচন সংস্কার হতে পারছে না। এটা যদি নির্বাচন যদি আমরা ভোট কেন্দ্রে না গিয়ে দিতে হতো, তাহলে ওই মিছিল হতো না, লাঠালাঠি হতো না, মারামারি হতো না, কেন্দ্র দখল হতো না। আমরা ওইখানে যেতে পারিনি, আমরা ইভিএমটাকে ভালোভাবে ব্যবহার করতে পারিনি। অসৎ উপায়ে ইভিএম কে ঘুরিয়ে দিয়ে, নষ্ট করে দিয়ে, দ্রুত করে, স্লো করে, নানাভাবে আমরা করেছি। এই জন্যই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাংলাদেশের মানুষ, শোনেন, দুধ আর পাউডার মিশানো দুধ দিয়ে তো ভালো বাটার হবে না। সুতরাং যে দেশের মানুষ যেমন বোঝে সেরকম সরকার হবে। এখন মানুষ সচেতন হয়েছে, রাজনৈতিক দলগুলো সেই যে প্রয়োজনীয় সংস্কারটা করতে পারেনি, যার জন্য নতুন দলের সৃষ্টি হয়েছে। আজকে কেন মিলন ভাইয়ের মতো লোক, আরো 26টা দল কেন হলো? তারা ধরে নিয়েছে যে পুরনো দলগুলো দিয়ে তেমন কোনো কিছু পরিবর্তন হবে না। আমি মনে করি এই নতুন কয়টা দল একসাথে হলেও একটা কার্যকরী একটা পরিবর্তন আসবে, এবং ওনাদের এই ইনসাফ আমরাও সমর্থন করি। একটা দল যদি ভালো কাজ করে, আজকে যেই শব্দটা উনি ব্যবহার করেছে, 17 বছরে কি ইনসাফ শব্দটা আমরা শুনেছি? আমি তো ওনার পাশাপাশি অন্য দলে বা কর্মী হিসাবে দেখেছি, কিন্তু ওনারা যে এটা চিন্তা করেছেন বাংলাদেশ এখন ইনসাফ দরকার, এটা তো সংস্কার। তো সংস্কার একেবারে হয়নি। সবচেয়ে বড় জায়গায় সংস্কার হয়েছে জনগণের মধ্যে, ভোটারের মধ্যে। এর ফলটা যেন নষ্ট না করা হয় টাকা পয়সা দিয়ে, পেশি শক্তি দিয়ে। আজকে দেখেন, যেই দল ক্ষমতায় যায়নি তারা সবকিছু নিয়ন্ত্রণ করে রেখেছে। এগুলো মিডিয়াতে গেলে দেখা যায় কোন জায়গায় মাইকিং করে কে কি বলছে। আমি সেদিন দেখলাম একটা ইউনিয়ন যুব দলের নেতা বলতেছে ওসিকে যে ওনারা আসতে বলেন, আমি যাবো কেন, আমি ইউনিয়নের সভাপতি। এটা কি একটা দেশে হতে পারে? আর এইভাবে মব এবং মিছিল মিটিং করে ঢাকা শহরকে যেভাবে অচল করা হচ্ছে, এখন ইউনূস সাহেবকে বিরত করে এই সরকারকে যদি আমরা পাঠিয়ে দিই, লাভটা কি হবে? কাউকে না কাউকে তো দায়িত্ব পালন করতে হবে। তাহলে সবাই মিলে বসে জাতীয় সরকার করেন, এই প্রশ্ন তো আসছিল, সেখানেও তো বাধা আসছে যে জাতীয় সরকার করা যাবে না, তাহলে দীর্ঘমেয়াদী হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসার চেষ্টা করবো আপনার কাছে, কিন্তু একটি প্রসঙ্গে আপনি একটু বলবেন কিনা, বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রসঙ্গে আপনি বলেছেন তাদের তৃণমূলে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, চাঁদাবাজির কথা বলেছেন, আরও কিছু দখলের কথা বলেছেন, বা এই যে মাইকিংয়ের কথা বললেন, হামকি ধুমকির কথা বললেন। এইসব বিষয়গুলোতে কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থার কথাও আমরা শুনছি কিংবা দেখছি, যেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদের শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি একটি বিষয়। আর
রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথা যেমন আমরা বলছি, যদি অন্যান্য দলের কথা না বলি সেটি হয়তো কতটা মানে অন্যায্য হয়ে যায় কিনা। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির ক্ষেত্রে আমরা দেখেছি তাদের দলের বিভিন্ন লোকের বিষয়ে বা বিভিন্ন ব্যক্তির বিষয়ে বিভিন্ন অসঙ্গতি দুর্নীতির বিষয়, ইভেন আমরা যে উপদেষ্টা পরিষদের কথা বলছি সেই উপদেষ্টাদের কেউ ব্যক্তিগত সহকারী যারা রয়েছেন তাদের নানা রকম বিষয় নিয়ে কথা আসছি। এই বিষয়গুলোকে আসলে হতাশ করে কিনা, কারণ যে বিপ্লব বা অভ্যুত্থানের কথা বলছি তার পাশাপাশি। জি প্লিজ আরেকটা লাইন বলি, এই যে এনসিপির মিটিং এ ঠান্ডা পানি ছড়ানো আর জগন্নাথ কলেজের দাবি নিয়ে আসলে তাদেরকে পুলিশ দিয়ে পেটানো, গুলি করে, রাবার বুলেট মারা, এটা মারা সেটা মারা, এটা তো ঠিক হয়নি। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার হয়েছে সেই সরকারের মধ্যে বৈষম্য আছে, সুতরাং সংস্কারটা সরকারের মধ্য থেকে আগে করতে হবে, সংস্কারের মধ্য দিয়ে এই সরকারকে পুনর্গঠিত করতে হবে। এই দাবি আমাদের দল থেকে আমরা লিখিতভাবে করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে আসি মোহাম্মদ আকরামুল হাসান। বেশ কিছু প্রসঙ্গ রয়েছে, আমি পরবর্তীতে প্রশ্ন করব, কিন্তু তার আগে মেজর আফসারি যে প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন, সেই সব প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, যে কথাটি প্রতিনিয়তই আমাদেরকে শুনতে হচ্ছে যে আমাদের দলের অনেক নেতাকর্মী বিভিন্ন যেই নেতিবাচক কর্মকাণ্ড বলবো সামাজিকভাবে সেগুলোর সাথে জড়িত, চাঁদাবাজির সাথে বিশেষ করে, এখানে এই এই ব্যাপারটা আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করব। আপনি বিগত 17 বছর কারা এই দেশের হাট বাজার ইজারা নিত? নিশ্চয়ই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। হাট বাজার ইজারা নিয়ে সেই হাট বাজারকে পরিচালনা করার জন্য কিন্তু একটি সাংগঠনিক শক্তি দরকার, অনেক জনবল দরকার হয়। সেটা কিন্তু রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের তৃণমূলে অন্য কোনো দলের সমগ্র জায়গায় কিন্তু নেই। আমি ব্যক্তিগতভাবে বলবো, প্রশাসনের অনেক সময় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় আপনারা এই হাটটা ইজারার ব্যবস্থা করে দেন, যারা এটা পরিচালনা করতে পারবে তাহলে সরকারের আয় হবে এবং কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে। এরকম একটি পরিস্থিতি মাঠ পর্যায়ে বিরাজমান। এটা কিন্তু চাঁদাবাজি না। আর চাঁদাবাজির যে কথাটি উনি বলছেন, এটা তো বিএনপির কর্মসূচি না। বিএনপির কর্মসূচি হচ্ছে আগামী দিনে 31 দফার বাস্তবায়ন কিভাবে বিএনপি করতে পারে জনগণের সমর্থন নিয়ে। আমি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য উল্লেখ করব। আজকে উনি দলের নেতাকর্মীদেরকে এই নির্দেশনা দিয়েছেন, জনগণের আস্থা এবং ভালোবাসা যাতে কোনোভাবে নষ্ট না হয়, আপনারা জনগণের কাছে যান। এই কথাগুলি কেউ কেউ সমালোচনার খাতিরে সমালোচনা করে না। কেন্দ্রের কথা কি তাহলে তৃণমূলে পৌঁছাচ্ছে? অবশ্যই পৌঁছাচ্ছে, বিচ্ছিন্নভাবে। এটা তো ব্যক্তিকেন্দ্রিক বিচ্ছিন্ন ঘটনা, যেখানে ঘটনা উনি যেই ছাত্রের কথা বললেন যে আমি ইউনিয়ন সভাপতি, আমি কেন ওসির কথায় যাব? ঠিক আছে, সে হয়তো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সে কারা নির্যাতিত, এই আন্দোলনে সে কারা নির্যাতিত, হয়তো সেই খুব কষ্ট থেকে সেই কথা বলেছে। আমাদের দলের নেতাকর্মীরা 5ই আগস্টের পরবর্তী সময়ে থানাগুলি বা প্রশাসন যন্ত্রকে চালু করার জন্য থানা পুলিশকে তারা যাতে হামলার শিকার না হয় থানায় থানায় রাত জেগে পাহারা দিয়েছে। এটা কি ভুল বলছি আমি? এটা কিন্তু সত্য। সেই অধিকার থেকে সে হয়তো বলেছে তার যদি প্রয়োজন হয় আসুক। তারপর কিন্তু দল এই প্রশাসনের সাথে অসহযোগিতার কারণে দল কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এরকম যে ঘটনাগুলি সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন চাঁদাবাজির ঘটনা দলের নজরে আসছে, দল কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা আপনারা অবগত আছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো আরো অনেক ঘটনা আছে চাঁদাবাজির সত্যিকারের ঘটনা না, কিন্তু মিডিয়াতে এসেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীদেরকে সেই সমস্ত ঘটনা আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করি, এবং আমরা যদি সেই তদন্ত রিপোর্ট যদি সঠিকভাবে না পাই তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই না। আর যেখানে আমরা সত্যতা পাই সেখানে কিন্তু অ্যাকশন নেই। এই জন্য বলবো চাঁদাবাজি দলের কর্মসূচি না, এটা ব্যক্তিগতভাবে কেউ লোভ লালসার বশবর্তী হয়ে করে থাকলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটাকেও আপনারা স্বাগত জানাতে হবে। পাশাপাশি এই যে ফেসিবাদী দীর্ঘায়িত করার কথা বলছেন, বিএনপি পারে নাই। 14 সালে যখন বিএনপি নির্বাচন বর্জন করেছে তখন ফেসিবাদের প্রধান দোসর হাসিনা বলেছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন পরবর্তী সময়ে একটু স্মরণ করে দেখেন, নির্বাচন পরবর্তী সময় আবার সবার সাথে আলোচনা করে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দেওয়া হবে। সেটা যখন মানা হয়নি 15 সালের 5ই জানুয়ারিতে কিন্তু বিএনপি টানা 92 দিন অবরোধ করলো এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেদিন যদি আফসারি ভাইয়েরা বা আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের পাশে দাঁড়াতো তাহলে হয়তো ফেসিবাদ এত দীর্ঘায়িত হতো না। হয়তো সেটা আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারিনি। কিন্তু আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমান বারবার বলছিলেন আপনারা আমাদের এই আন্দোলনকে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য নয়,
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের সাথে অংশগ্রহণ করুন। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, সেই আন্দোলনে আমরা অগ্রভাগে থাকবো। তো আমাদের দুর্ভাগ্য যে সেদিন আমরা কাউকে পাশে পাইনি, সেই জন্য হয়তো ফেসিবাদ এত দীর্ঘায়িত হয়েছে। কিন্তু বিএনপি সহ অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেদিন এই জুলাই আগস্টে ভুল করেনি বলেই ছাত্ররা যখন দেশবাসীকে তাদের উপরে যখন নির্যাতন, নিপীড়ন এবং গুলি করে হত্যা করছিল, তখন যখন দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে, বিএনপি সহ অন্যান্য গণতন্ত্রকামীর সকল রাজনৈতিক দল কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল আমরা পেয়েছি। এই জন্য বলবো, কেউ কাউকে ক্রেডিট নেওয়ার ব্যাপার না। আমি গতকালও দেখেছি যে গণ অধিকার পরিষদের ডাকসুর ভিপি, সাবেক ভিপি নুরুল হক নূর, কার কি ভূমিকা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে সকলের সাথে সমন্বয় করেছেন। উনি বলছেন, আমরা এটা নিয়ে খুব বেশি বলি না, বা আমাদের নেতাও কিন্তু এই ক্রেডিট নেওয়ার রাজনীতিটা করতে চায় না, এবং উনি ওনার কোন জায়গায় কি ভূমিকা সেটা উনি বলেন নাই। বরং উনি দলের নেতাকর্মীদেরকে সংযত থাকার জন্য, জনগণের ভালোবাসা অর্জন করার জন্য, জনগণের আস্থা ধরে রাখার জন্য উনি বারবার নির্দেশ। আমরা নির্বাচন প্রসঙ্গে আসি। যেটি বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যখনই মানে নির্বাচনের বিষয় বলা হয়, এবং যেটি এখন ডিসেম্বরের কথা বলা হচ্ছে, এবং মেজর আফসারি বলছিলেন যে তড়িঘড়ি করে যখন নির্বাচন, আমি তড়িঘড়ি শব্দটি হয়তো বলছি না, কিন্তু ওনারা যে বিষয়টি বলছেন বা অপরাপর রাজনৈতিক দল যা বলছে, যে এই যে নির্বাচনের ব্যাপারে যে তাগাদা দেয়া, সেটি পার্শ্ববর্তী দেশের নির্বাচনের ব্যাপারে যে বক্তব্য সেটির সাথে মিলে যায়, এই বিষয়টিকে কিভাবে আসলে? আচ্ছা, এই জিনিসটা উনি উল্লেখ করেছেন ভারতের পক্ষ থেকে ডিসেম্বরে বা তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার কোনো কথা বলেছে, এরকম কোনো নজির কেউ বলতে পারে না। আমি যতটুকু শুনেছি ওনারা একটি কথা বলেছেন যে তারা নির্বাচিত সরকারের সাথে আগামী দিনে কাজ করবেন। কখন নির্বাচন হবে সেই কথাটি কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি। এটা কেউ এই ধরনের একটি বয়ান তৈরি করার চেষ্টা করছেন যে ভারত, সেনাবাহিনী, বিএনপি একই সুরে কথা বলছে, এই ধরনের একটি বয়ান তৈরি করার চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আর আরেকটি ব্যাপারে আমি বলবো যে এখানে মিলন ভাইও বলেছেন, আফসারি ভাই বলেছেন যে ছাত্রদের আন্দোলনের শুরুটা ছাত্ররা করেছিল, কিন্তু ছাত্র, শ্রমিক, জনতা, বিশেষ করে মানে আবাল বৃদ্ধ বনিতা যদি আমরা বলি, আমরা দেখেছি যে আন্দোলনে আমরা যখন বিভিন্ন স্পটে আন্দোলনে অংশগ্রহণ করেছি, সেখানে দেখেছি আমাদের অনেক মহিলারা, আপনারাও দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক মহিলারা শরবত নিয়ে এসেছেন, খাবার তৈরি করে নিয়ে এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। তাহলে তাদের সে অবদানকে কিন্তু খাটো করে দেখা অবশ্যই উদ্যোগী বা অগ্রগামী ছিল, অগ্রণী সৈনিক ছাত্র। আরেকটি বিষয় একটু স্পষ্ট করবেন কিনা, যেটি বলা হয়ে থাকে যে বিএনপি নির্বাচন প্রসঙ্গে যতটা বলছে, যেভাবে বলছে, তাদের ভয়েসগুলো যেরকম করে রেইজ করছে, ততটাই কি সংস্কার কিংবা বিচার প্রসঙ্গে বিশেষ করে ততটা বলছে কিনা? কারণ বিএনপির তো বলবার কথা, যতটা নিগৃহীত, নির্যাতিত, হয়রানি, সেগুলো তো বিএনপি আওয়ামী লীগের দ্বারা হয়েছে। সুতরাং তাদের কার্যক্রম নিষিদ্ধ কিংবা তাদের বিচার, সেই সব বিষয়গুলোতে বিএনপিরই তো সোচ্চার হওয়ার কথা। বিএনপি তো বারবারই বলছে যে সংস্কার, যে প্রয়োজনীয় কাজগুলি আমরা একমত হতে পারি, সেই সংস্কারগুলি এই সরকার করে ফেলুক। দ্বিমতের যে জায়গাগুলি রয়েছে আমাদের সংস্কার করতে গিয়ে, সেখানে বিএনপি কি সংস্কার করতে চায়, অন্যান্য রাজনৈতিক দল কি সংস্কার করতে চায়, সেটা নিয়ে তারা জনগণের সামনে দাঁড়াক। জনগণ যাকে সমর্থন দিয়ে, যে সংস্কারের পক্ষে সমর্থন দিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তারা সেই সংস্কার বাস্তবায়ন করবে। কথা প্রসঙ্গে আরেকটি কথা এসেছে যে রাষ্ট্র ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদের দলের কোনো নেতাকর্মীরা, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ দেয়, তাহলেই 31 দফার মাধ্যমে উনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেটার কথা উনি বলেছেন। উনি বলেছেন যে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, যেই শিকার আমরা হয়েছি, এটাই আমাদের প্রতিশোধ হবে। আমরা যদি জনগণের জন্য একটি ন্যায় বিচারের বাংলাদেশ, একটি শান্তি, সমৃদ্ধির, একটি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল একটি জাতি তৈরি করতে পারি, তার মধ্য দিয়েই আমরা আমাদের প্রতিশোধ নিব। জনগণকে আমরা সেটা যদি উপহার দিতে পারি, তাহলে জনগণের নির্যাতনের প্রতিশোধ পাওয়া হবে। এটা কিন্তু আমাদের বক্তব্য। কিন্তু এই যে হত্যাযজ্ঞ, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, এই যে হত্যাযজ্ঞ হয়েছে, নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ক্রসফায়ারে খুন গুম হয়েছে, সংক্ষুব্ধ ব্যক্তিরা অধিকাংশ জায়গায় মামলা করেছে, এই প্রক্রিয়াগুলি 9 মাসের কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই এই বিচার প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হোক। যারা এই খুনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা এই দেশের অর্থনীতি লুটপাট করে দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে, তাদের সেই দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা হোক, সেই দুর্নীতিবাজদের বিচার হোক এদেশে। সেই কাজ যদি আংশিকভাবে এই সরকার সম্পন্ন করতে পারে, আগামী নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করবে, তারা জনগণের কাছে কমিটমেন্ট করবে, বাকি অংশ তারা সম্পন্ন করবে সেই বিচার প্রক্রিয়া।
জনগণের কাছে যদি সেই ওয়াদা তারা রক্ষা করতে না পারে, পরবর্তী নির্বাচন কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে হবে। বিএনপি কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছে, জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার যদি রক্ষা করতে না পারে, জনগণ কিন্তু আবার জবাব দেওয়ার সুযোগ পাবে। এর মধ্য দিয়েই আমরা যে কথাটি বলতে চাই যে সংস্কার একদিনে সব শেষ করা যাবে না, সব সংস্কার একদিন আমরা শেষ করতে পারবো না, আমরা ধাপে ধাপে সংস্কার কার্যক্রমগুলি বাস্তবায়ন করবো, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। কিন্তু এই জন্য বলছে যে নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি মনা লোকজন বা রয়েছে, সেজন্য নির্বাচন নিরপেক্ষ হবে না, সেই আশঙ্কা তাদের রয়েছে। কি বলবেন সে বিষয়ে? বাংলাদেশে তো আমাদের সেই পুরনো জায়গায় ফিরে যেতে হয়। আমাদের নেত্রী বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। কেউ না কেউ কোনো না কোনো মতবাদের সমর্থক। তো সেরকম বিএনপির সমর্থক বাদে তাহলে কি আপনি সেই ফেসিবাদের দোষরদেরকে নিয়ে পুনর্বাসন করবেন? এর বিপরীতে তো বড় দুইটি, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 70 থেকে 80% তো আমরা যদি ভোটের হিসাবও ধরি তাহলে তো এই দুই দলেরই সমর্থক। তাহলে এর বিপরীতে কি আপনি ফেসিবাদের দোষরদেরকে, যেটা বর্তমান সরকারের অনেক ক্ষেত্রে বর্তমান সচিবালয়ে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তালিকা দেওয়া হয়েছে যারা ফেসিবাদের দোষর হিসাবে এই রাষ্ট্রের বিভিন্ন দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত ছিল, এই যে খুন গুম ক্রসফায়ার এবং এই যে এই জুলাই আগস্টের যে নির্বিচারে হত্যাকাণ্ড এবং এই সরকারকে রক্ষার কাজে যারা ব্যস্ত ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি থাকবে? এর বিপরীতে যদি বিএনপির সমর্থক থাকতেই পারে, সে হয়তো একসময় তার ছাত্র জীবনে ছাত্র দলের সমর্থক ছিলেন। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, যেটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটি ঘটনা ঘটেছে। 2006 সালের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা ছিল, যে 2 বছর প্রধান বিচারপতির বয়স বাড়ানোর কারণে উনি কিন্তু একসময় বিএনপির রাজনীতি করতেন, কিন্তু যখন ওনাকে নিয়ে বিতর্ক শুরু হলো উনি কিন্তু নিজের থেকে সেই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে অস্বীকৃতি জানালেন। তার মানে কি বোঝা যাচ্ছে? বিএনপির সাথে ওনার কোনো অন্তরালে কোনো নেগোসিয়েশন ছিল না, বিএনপির কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, বা উনিও সেভাবে দলকানা লোক না। এই জন্যই কিন্তু যখন বিতর্ক তৈরি হলো উনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। জি, তো এই জন্য বলবো যে একসময় ছাত্র জীবনে বা কখনো বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তাই বলে সে নিরপেক্ষভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজ করবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা গোলাম সরোয়ার মিলন আপনার কাছে যাব, অনুষ্ঠানের শেষের দিকে আছি, আপনার বক্তব্য শুনবো। দেখেন, দুজনই তাদের অবস্থান থেকে বক্তব্য রেখেছেন এবং আমি নির্মোহ অবস্থান থেকে যদি বলি, আমাদের আফসারি ভাই উনি যথাযথ বলেছেন যে দেখেন 15টা বছর আওয়ামী লীগ কিন্তু একটা ক্রিপ্টোক্র্যাসি, একটা গোষ্ঠী যাকে বলে ইংরেজিতে, যাকে বাংলায় বলে, এবং কিংবা অলিগার্ক একটা তৈরি করার মধ্য দিয়ে আওয়ামী লীগও কিন্তু, মানে কথাটা আওয়ামী লীগের পক্ষে গেল, আওয়ামী লীগও কিন্তু, আওয়ামী লীগের রাজনীতিবিদরা কিন্তু মানে তখন এই 15টা বছর কিন্তু রাজনীতি করতে পারে নাই, মানে অনেকেই প্রকৃত রাজনীতিবিদরা কিন্তু এটা করতে পারে নাই। যাই হোক, এটা তারা তাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা আজকে পালিয়ে গেছে। 90-এর যে গণ অভ্যুত্থানের কথা বলেছে আমার অনুজ, আমি তাকে স্মরণ করিয়ে বলতে চাই, 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু ইনস্টিটিউশনগুলি কিন্তু এত ভাঙা ছিল না, যে কারণে 3 মাসে একটা নির্বাচন সম্ভব হয়েছে। এখন তো ইনস্টিটিউশনগুলি তো নড়বড়ে, একমাত্র সেনাবাহিনী ছাড়া কোনো ইনস্টিটিউশনগুলি কিন্তু ঠিক নাই, এগুলো ঠিক করতে হবে। আমি একটা কথা বলতে চাই যে কয়টা গণ অভ্যুত্থান হলে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, কয়টা গণ অভ্যুত্থান হলে প্রকৃত গণতন্ত্র আমরা করতে হবে, কয়টা গণ অভ্যুত্থানের দরকার? আর দরকার নেই এদেশে কয়টা আবু সাইদ, কয়টা মুগ্ধ, কয়টা শহীদের চাই। আজকে আমরা এই জায়গাটা একটা ঐক্যমতে আসতে চাই। অবশ্যই সরকারকে একটা নির্দিষ্ট রোডম্যাপ দিয়ে একটা অর্থবহ নির্বাচনের কথাটা যাতে করতে পারে। এবং এখানে আরেকটা কথা খেয়াল করেন, ডক্টর ইউনূস সাহেবের মামলা খালাস, যেটা শেখ হাসিনা পতিত দিয়েছিল। আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, যেহেতু আমি ছাত্রদল করার সুযোগ হয়েছিল, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াকে, যিনি এই 30 তারিখে উনি শাহাদত বরণ করেছিলেন। তিনি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। এটা তো ইতিহাস। এবং আমি মনে করি বাংলাদেশে এই 3টা বছর একটা আইডিয়াল টাইম। আমি মনে করি যে তিনি যে নিজে আত্মমর্যাদার সাথে যেভাবে দেশকে চালিয়েছিলেন, আজকে বিএনপির সবাই না, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তারা তাদের দেশপ্রেম সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু এখানে অনেকে আছেন যারা ভারতের, এটা আমার খুব ওপেনলি বলি, অনেকে ভারতের পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিংবা ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেতে চান কিংবা ভবিষ্যতে ভারতেই পেতে চান, এরকম নেতাও কিন্তু বিএনপির মধ্যে আছে, অনেক দলই আছে। আমার কথা হলো কি, আজকে এই জায়গাটায় আজকে আমরা ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্টটা আছে,
বিএনপি একটা বড় দল হিসেবে সেই জায়গাটায় শহীদ জিয়ার আদর্শকে সেইভাবে তারা আফল করে রাখতে হবে। তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে চাই, আমরা আত্মমর্যাদার সাথে কথা বলতে চাই, এবং এইখানে যাতে ভবিষ্যতে দিল্লি যা বলবে কিংবা তাই বলে আজকে দেখেন এই যে মানে এই কথাটা বলতে চাই, ইউনূস সাহেব খালাস পেয়েছেন, খালেদা জিয়া তারেক জিয়া ইয়ে থেকে খালাস পেয়েছেন, এটিএম আজহারও খালাস পেল আজকে। তো সব নেতারা কিন্তু ন্যায় বিচার পেয়েছে আমি বলবো। তো আজকে তারা যদি ন্যায় বিচার পেয়েছেন যেমনিভাবে, তার ভবিষ্যতে যাতে অবিচার না হয় সেই জিনিসটার জন্য রিফর্ম, যেটা আমাদের মেজর আফসারী সাহেব বলতে চাচ্ছিলেন যে এই জিনিসটা দরকার। কারণ আজকে বিএনপি সম্পর্কে যেটা বলেছে, এটা আমার অনুযোগকে অধিকার নিয়ে কথাটা বলবো, বিএনপি হাইকমান্ড থেকে কিন্তু যেটা আপনি বললেন ব্যবস্থা না হয়েছে, কিন্তু এটা কন্ট্রোল করা যাচ্ছে না। বড় দল এটা হতেই পারে, কিন্তু এই দায়িত্ব তাদের নিতে হবে, দলকে তো সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে আমি শেষ করি, একটু যুক্ত করে দেই, দর্শকদের সুবিধা হবে, আপনারা যদি কোথাও মানে সংশোধন থাকে সেটি বলবেন। বিএনপি দল হিসেবে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় নাই, সুতরাং তারা বহিষ্কারের পরে আর কি বা করতে পারে? যদি এমন হতো, তাদের হাতে তো মানে জুডিশিয়ারি, যেটি আমি প্রথম দিকেও বলছিলাম যে ফৌজদারি ব্যাপারটি তো তাদের হাতে নাই। সেই জায়গায় তারা এটি করার পরে যদি এরকম হতো যে কোনো জায়গায় সরকার ব্যবস্থা নিয়েছে, বিএনপি সেটিকে আটকে দিয়েছে কিংবা তারা বিদ্রোহ করেছে, তাদের নেতাকে চিনি, তাহলে হয়তো আমরা দোষ দিতে পারি। বিষয়টি কি বিএনপির প্রতি মানে একেবারে আমি বলি, এখানে আপনি যেটা বলছেন এটা শুনেন, বিএনপি তো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, এটা তো সত্যি কথা। আমি যেটা বলতে চাই যে এই আত্মপলব্ধিটা আজকে বিএনপির নেতা কর্মীরা, এই অভিযোগটা কিন্তু মানে গভর্নমেন্ট আরো অ্যাসার্টিভ হতে পারতো কিনা? গভর্নমেন্ট তো অবশ্যই অ্যাসার্টিভ হতে পারতো, যদিও এখন সেনাবাহিনী একটা ভূমিকা নিচ্ছে। আমার কথা হলো কি যে এটা বিএনপিকে কিন্তু আজকে মানে তাদের যে ভবিষ্যতের একটা আকাঙ্ক্ষার জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে, এটা যাতে না হয় সেটা আমরা বিবেচনা করা উচিত। আমি শেষে এইটুকু বলতে চাই যে দেখেন, দেশটা আমাদের, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেশটাকে আমরা সেইভাবে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই। এবং এই গণতন্ত্র, আমরা একদিনের গণতন্ত্র, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, আবার ওই নির্বাচন দিলেই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো এটা হয় না। সুতরাং আমরা একটা গণতান্ত্রিক মূল্যবোধ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে কথাটা বললেন যে আজকে তারা ক্ষমতায় নাই বিএনপি, কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ এবং কর্মীরা যেটা দখলবাজি, চাঁদাবাজি বিভিন্ন জায়গায়, আমি মানিকগঞ্জের উদাহরণ দিয়ে বলি, সাভারের উদাহরণ দিয়ে বলি, যেইভাবে চলছে এটাকে বিএনপির যেমন উপর থেকে করতে পারবে না, লোকাল লিডারদেরকে সেই অনুধাবনটা করতে হবে। ভবিষ্যতে তারেক জিয়া সাহেব যেটা চাচ্ছেন তার দল, এটা তাদের জন্য হিতে বিপরীত হবে ভবিষ্যতের রাজনীতির জন্য। আমি তাই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি পরামর্শ করব এই জায়গাটা কন্ট্রোলে আনতে হবে। এটা দল হিসেবে তাদেরকে সেই বিষয়টি আরো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মেজর আফসারী, আমরা শেষ করব, যদি কিছু যুক্ত করেন আপনার কনক্লুডিং রিমার্কস শুনবো। বলবো জি প্লিজ। যে দেখুন, যে এই যে চাঁদাবাজি বা ইজারা, এগুলো যেটা আমার ভাই বলেছেন, এটা জনগণ বিচার করবে। পারসেপশনটা তৈরি হয়েছে যে ক্ষমতায় যাওয়ার আগে এটা, আমরা এই যে কথাগুলো বলছি এটা কিন্তু পজিটিভলিও বিএনপি নিতে পারে। আজকে বিএনপি যদি আগে সর্বদলীয় ডেকে এই যে সংস্কারের জন্য লিখতে পারে, যখন আন্দোলনের জন্য করেছিলেন, এখনো তো আবার সবাইকে ওনারাও ডাকতে পারে। ওনারা তো সরকারের অন্য পার্টিকে ডাকতে পারবে না, ওনারাও ডেকে একটা জাতীয় ঐক্য গড়তে পারেন বলে আমার বিশ্বাস। দেখুন, এই আওয়ামী লীগ স্বৈরাচার, তাদের থেকেও দলে লোক নেওয়া যাবে। 2 মাসের ওনারা সদস্য বন্ধ নিচ্ছে, এই 2 মাসে এগুলো না নিলে চলতো না। আমি আমার গাজীপুরে খবর আছে, আওয়ামী লীগের লোক নিয়ে ছাড়া চলছে না, এরকম একটা অবস্থা আমি দেখতে পেয়েছি ইউনিয়ন লেভেলে। সো ওদেরকে পরিত্যাগ করাটাই ভালো ছিল, কারণ এখন মানুষ কিন্তু সব বোঝে। আমি কিন্তু একেবারেই নিরাশ নই। আমি জানি টুডে অর টুমরো বিচার, সংস্কার, নির্বাচন নিশ্চিত করবে জনগণ, এবার না পারে এর পরের বার, নালে এর পরের বার। তো সুতরাং আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিলে আমরা সবাই ভুল করব। আওয়ামী লীগ যা যা করেছিল আমরা তা ত্যাগ করব। এবং সর্বশেষে ভারতের ব্যাপারে স্পষ্টভাবে বলতে চাই, শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা হতে পারে না। আমরা কি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করব? সুতরাং এখন বলতে হবে, যারা আমাদের জাতীয় স্বার্থের বিরোধী তারা আমাদের শত্রু, যারা আমাদের জাতীয় স্বার্থের সহযোগী তারাই আমাদের বন্ধু। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। জনাব আকরামুল হাসান, শেষ করব, যদি কিছু যুক্ত করেন। আমি বলবো, আজকের সমাবেশের সর্বশেষ যে স্লোগানটি ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যে কথাগুলি বারবার বলার চেষ্টা করছে যে ভারতের আনুকূল্য পাওয়ার
যদি দলের ভিতরে সেরকম কেউ থেকেও থাকে তারাও সতর্ক হয়ে যাবে। সেই স্লোগানটি ছিল এরকম, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্ব পায় জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে এই নীতিতে বিএনপি চলবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একথাও কিন্তু বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তাদেরকে পাকড়াও করার জন্য। দলের পক্ষ থেকে এই কার্যক্রমকে কোনোভাবেই এন্টারটেইন করা হচ্ছে না বা উৎসাহিত করা হচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না। অতএব এটা দলগতভাবে আমাদের উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, এরকম একটি ন্যারেটিভ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা দুঃখজনক হবে। তার জন্য ওই ব্যক্তিরা দায়ী থাকবে। এবং যে কথাটি মিলন ভাই বলছেন, মানিকগঞ্জে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, আমার মনে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন, তাহলে সাভারে হচ্ছে তারা আরো বেশি আস্থা করে নিক্ষিপ্ত হবে দলের মধ্য থেকেও। জি। এবং যারা বহিষ্কৃত হচ্ছেন তাদের কিন্তু বহিষ্কার প্রত্যাহার হচ্ছে না, এরকম কোন নজির নেই। পাশাপাশি যেটি মেজর আফসারী বলছিলেন যে আওয়ামী লীগ থেকে যে সদস্য নেয়ার বিষয়, সেই জায়গায় আমরা বিশ্বাস করতে চাই বিএনপিতেই অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে, তাদের ভিতরেই নানা রকম প্রতিযোগিতা রয়েছে, সুস্থ প্রতিযোগিতা। সেই জায়গায় আপনাদের এতটি দৈন্যদশা এখনই হয়ে যায়নি যে আওয়ামী লীগ থেকেও সদস্য সংগ্রহ করতে। এটাও একটা নেতার বক্তব্যকে আংশিকভাবে বিকৃত উপস্থাপন করা হয়েছে। কিন্তু বিএনপি কিন্তু প্রথম থেকে 5ই আগস্টের পরে বারবার বলে এসেছে বিএনপিতে এই মুহূর্ত থেকে অন্য কোনো দল থেকে যোগদান নিষেধ করা হয়েছে। ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।